ও ভাই ভাই রে ভাই ভাই তোমার ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই ও এ উনার সরান ছেড়ে দাও আল্লাহ ভাই এখানে ভাগিস না ভাই ও ভাই এটা ভাগিস না ভাই ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ভাগিস না ভাই ওরে ভাই 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 আমি ভাই আমার একদম ক্লিয়ার ভাই কিলো ভাই ভাই আমি কেমনে চলবো সাইডে বলা মানে কেমনে চলুন ভাই ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ যদি ভিক্ষা দেন আমরা ভিক্ষা করব ওরে স্বাধীন বাংলাদেশ ওরে কি লাগা ও আল্লাহ ও আল্লাহ ও মা আমাগো ও মা কেমনে চলবো আবার বেশ হৃদয় বিদারক একটা দৃশ্য। এই ধরনের দৃশ্য দেখলে আমরা কনফিউজড হয়ে যাই মোমেন্টারিলি যে আমাদের আসলে কোন পক্ষ নেওয়া উচিত, এই গরিব ভদ্রলোকের পক্ষ নেওয়া উচিত নাকি দেশে কি কোনো যারা আইনের শাসন থাকবে না, তাহলে কি দেশকে ঠিক করা যাবে না বা ঠিক করা হবে না বা এগুলোকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাই। সো লেটস ট্রাই টু অ্যান্সার দ্যাট কোয়েশ্চেন। যে মায়া লাগার ব্যাপারটা, এটাকে যদি প্রথমে অ্যাড্রেস করি আমরা, যে মায়া লাগবে এটা খুব স্বাভাবিক, এটা খুবই ভালো ব্যাপার এবং এটা মানবিক ব্যাপার। অন দ্য আদার হ্যান্ড এটাও সত্যি যে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার, রাইট? সো মায়া লাগবে তাই বলে বিচার করা যাবে না, ন্যায় বিচার করা যাবে না বা ন্যায় বিচার থামাই দিতে হবে এমন কোনো কথা নেই। এখন একটা লোক খুন করছে, ফাঁসি দেওয়া হচ্ছে, তারও বাচ্চা কাচ্চা আছে, তারও সংসার আছে, তারও স্ত্রী আছে, তার ফাঁসি দেওয়ার পর তার পরিবারও পথে বসে যাবে, তার বাচ্চা কাচ্চারও জীবনটা ধ্বংস হয়ে যাবে। তো তাইলে কি আমরা হত্যাকারীকে ফাঁসির আওতায় আনবো না বা অপরাধীর বিচার করবো না, রাইট? সো এই দুটো জিনিস আলাদা হওয়া উচিত, আমাদের মানবিকতা খারাপ লাগা এবং অন্যায়কারীর বিচার করা। ওকে, নাও আমরা আসি হচ্ছে ইন দিস পার্টিকুলার কেস, এখানে যেভাবে আইনের শাসন করা হচ্ছে সেই ব্যাপারে আমাদের অবস্থান কি হইতে পারে। এখন সে কেন এখানে গাড়ি নিয়ে আসছে? সে যদি জানতো যে এই রাস্তায় গাড়ি চালানো নিষেধ এবং গাড়ি চালালে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাইলে তো সে এই রিস্ক নিয়ে আসতো না। এই যে লোকটা পথে বসে গেল রুটি রুজি, এত বড় রিস্ক নিয়ে আসছে, যেভাবে করে কান্না করলো ওর বাচ্চাগুলা, মানে আপনি এটা চিন্তা করলেই তন্ত্রাত্মা কেঁপে ওঠে। সে যখন আজকে বাড়িতে যাবে, গিয়ে 4টা বাচ্চার মুখের দিকে তাকাবে এবং তাদেরকে কি খাবার দিবে, এটা কল্পনা করার মতো কোনো দৃশ্য না, রাইট? তাহলে তারপরও কেন সে তার জীবনের সকল সঞ্চয়, সকল অর্জন, সকল মূলধন পুঁজি কে এই রিস্কের মধ্যে ঠেলে এখানে আসলো? কারণ সে জানে না এটা এখানে আইনের প্রয়োগ হবে কি হবে না, এখানে কোনটা আইন কোনটা আইন না। এটা একটা অসভ্য দেশ, এটা একটা মজার দেশ, এটা সে জানে যে দেশে এখন কোনো আইন কানুনের বালাই নাই। এবং প্রথমত নাগরিকরা আইন কানুন জানেই না টু বিগিন উইথ। রাস্তার মধ্যে কোনো সাইন নাই, সাইন থাকলে সাইন উল্টাপাল্টা, এটা আপনি কীভাবে ইন্টারপ্রিট করবেন সেটা নিয়ে কনফিউশন, সবখানে কনফিউশন, সবাই কনফিউশন আছে এই দেশে। মানে উনি তো একজন নিরক্ষর লোক, উনি পড়াশোনা জানেন না, নিয়ম কানুন জানেন না, ওনার কথা বাদ দেন। ধরেন আপনি বিশাল পিএইচডি করা লোক, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, আপনি এই দেশে গেলে এই পাগলাগারো দিকে পড়লে আপনার মাথা চক্কর দিয়ে ফেলবে। আমি তো আলোচনা করে আপনাদেরকে দেখাইছি, যখন বাংলাদেশে গেছিলাম আমি লাস্ট বার যখন গেলাম আর কি, বাংলাদেশ বিমানের টিকিট দেখে মাথা ঘুরতেছে, কিছু বুঝি না। পাসপোর্ট অফিসের পাসপোর্টের আবেদনের ফর্ম দেখে মাথা ঘুরতেছে, কিছু বুঝি না, রাইট? সো ওনার বাংলা গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় অথর্বটা আমরা, রাইট? সুতরাং এই লক্ষ্যে যে কীভাবে করে দোষ দিব বা দায় দিব, এই লোক প্রথমত নিরক্ষর মানুষ, আইন কি জানে কিনা, জানানোর ব্যবস্থা করা হয়েছে কিনা। আমি শিওর এই জায়গার মধ্যে কোনো সাইনবোর্ড নাই, সাইনবোর্ড থাকলে সেগুলো রং উঠে গেছে, অথবা চাঁদাবাজরা সরকারের কাছ থেকে বাজেট বের করছে সাইনবোর্ড বসানো, সেগুলো খেয়ে ফেলছে, অথবা সরকারি কর্মকর্তা যারা আছে যে ট্রাফিক পুলিশ একজনকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে, আরেকজনের উপর আইন ঠেসে ধরতেছে। সো এই মগের মূল্যকে, মজার দেশে, অসভ্য দেশে এই ভদ্রলোককে কোনোভাবেই দায় দেওয়ার সুযোগ নেই। এখন যদি এই ভদ্রলোক ঘুরে তর্ক করতে শুরু করেন সভ্য দেশের নাগরিকদের মতো পুলিশের সাথে, যে এখানে যে আমাকে এই আইন মানতে হবে, এই ব্যাপারে তো আমাকে আপনি করেন নাই, অ্যাওয়ার করেন নাই, এগুলো বিভিন্ন পর্বে আলোচনা করে দেখাইছি। এই দেশে কোনো আইন কানুন, নিয়ম কানুন জনগণের সাথে সবার আগে কমিউনিকেট করতে হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন, আপনি ধরেন আপনাকে একটা টিকিট দিছে পুলিশ, আপনি সেখানে যেই পুলিশ অফিসার আপনাকে টিকিট দিছে সে উপস্থিত থাকতে বাধ্য থাকবে, কারণ আপনার কোনো আর্গুমেন্ট আছে কিনা, সে কোনো অন্যায় আপনার সাথে করলো কিনা, বা সে কোনো
আনরিজনেবল আচরণ করলো কিনা, গায়ের জোর খাটাইলো কিনা, আপনি তখন তথ্য প্রমাণ তর্ক বিতর্ক আর্কিউ করার সুযোগ আপনাকে দেওয়া হবে, রাইট? সভ্য পৃথিবীতে তো আপনার সাথে পান্নামি করা হবে না, আপনার মনে হবে আপনি একটা পাগলাগারো দেশে পড়ছেন। তো এখানে যদি এই ভদ্রলোক এখন মনে করেন তর্ক বিতর্ক শুরু করে যে প্রথমত আপনার এখানে সাইনবোর্ড নাই কেন, দ্বিতীয়ত আমি তো আইন জানি না, আমাকে তো আইন জানানো হয় নাই, তৃতীয়ত এই যে আমি দেখলাম এই মাত্র দিক দিয়ে আরেকজন গেল, তাকে তো ধরলেন না, আমাকে ধরলেন কেন, রাইট? এবং এই দেশে আইনের প্রয়োগ আরবিট্রারিলি হয়, সুতরাং কখন হবে, কার সাথে হবে, এগুলো যেহেতু জানা বোঝার কোনো উপায় নাই, এই জন্য আমি এটাকে সিরিয়াসলি নেই। সিরিয়াসলি আর কিছু না, এগুলো সিরিয়াসলি নিতে গেলে এটা একটা কমেডি হয়ে যাবে, লাইফ একটা জোক হয়ে যাবে। এবং তার চেয়ে বড় কথা, আপনি নিজেই তো নিয়ম মানেন না, আপনি যে আইন প্রয়োগ করতে আসছেন আপনি নিজেই তো আইন মানেন। আপনি তো একটু আগে রাস্তার ডান দিক থেকে গাড়ি চালায় আসলেন, আপনার তো গাড়ির এই যে রং উঠে গেছে, আপনারা আইন করছেন ঢাকা শহরে রং ওঠা বাস চলতে পারবে না, আপনার গাড়ির তো রং নাই, মানে হাজারটা প্রশ্ন করার সুযোগ আছে, রাইট? তো মনে করেন আপনি প্রশ্ন করা শুরু করলেন, কি হবে, আপনাকে পিঠায় আপনাকে কি জানি বলে পুলিশের গাড়িতে তুলে নিয়ে ভরে রাখবে। কিছুদিন আগে দেখছেন একটা ছেলে করতেছিল, ছাত্র, সে দোকান দিয়ে বসছিল, তাকে হইতেছে মারধর করে গাড়িতে করে, সে যখন প্রশ্ন তুলছে সে চড়-থাপ্পড় দিয়ে গাড়িতে তুলে ফেলছে, রাইট? সো এখানে পুলিশ একটা ছেলেকে প্রশ্ন করায় চড়-থাপ্পড় দিয়ে গাড়িতে তুলছে, এখানে অসভ্যতাটা কে করলো, নিয়মটা কে ভাঙলো, ছেলেটা ভাঙলো নাকি পুলিশ ভাঙলো, বিচারটা কার হওয়া উচিত? সো অ্যাগেন অসভ্য দেশ মকের মূল্য। তো এই কারণে বললাম যে শুরুতে লোকটাকে দেখে খারাপ লাগছে, কিন্তু অ্যাগেন আইনের প্রয়োগের প্রশ্নে আমাদেরকে মেনে নিতে হবে, কিন্তু আইনের প্রয়োগ ইটসেলফ এটা হইতেছে দেশে একটা জোক। আইনের প্রয়োগের কথা যদি হয় তাহলে এই দেশে এই মুহূর্তে বিপ্লব মারানিরা কি করে বেড়াচ্ছে? এই দেশে কোনো আইনের প্রয়োগ হচ্ছে? এই মুহূর্তে সারা বছর দেখছি যারা সরকারি দল করে এরা হইতেছে রাজ করে বেড়ায়, এরা দুর্নীতি করে, এরা পান্ডামি করে, এদের কোনো বিচার হয় না, এদের বিরুদ্ধে তদন্ত করে না, এদের বিরুদ্ধে এদেরকে জেলখানায় আদালতে দৌড়াইতে হয় না। যারা বিরোধী দলে আছে, যাদের সেই ক্যাপাসিটি নেই পান্ডামি করার, তারাই দৌড়াইতেছে, আর যাদের সকল ক্যাপাসিটি আছে পান্ডামি করার এবং করতেছে, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না। একই অবস্থা এখন এই বিপ্লব মারানিদের সময়ও। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এরা দৌড়ের উপর থেকে কুলাইতে পারতেছে না, দেশ ছেড়ে পালাইছে, দেশের বাইরে সকল জায়গায় এরা পালায় আছে, এদেরকে হইতেছে মুখে টুটি চেপে ধরতেছে, এদের পক্ষে নাকি কেউ কমেন্টও করতে পারবে না, করলে ধরে নিয়ে যাবে। আর বিপ্লব মারানিরা সারা দেশে মাচাইছে, টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজরা মিলে সারা দেশে নাভিশ্বাস তুলে ফেলছে। এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিপ্লব মারানিদের উৎসাহী কম, তাদের উৎসাহ হইতেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিধন করা নিয়ে, রাইট? তো তার মানে এগুলো কোনো আইনের শাসন হচ্ছে না, রাইট? এগুলো স্টান্টবাজি হচ্ছে, এগুলো হচ্ছে অপটিক্স হচ্ছে, এগুলো হচ্ছে থিয়েট্রিক্স হচ্ছে। নাও এই যে অপটিক্স এবং থিয়েট্রিক্সের ব্যাপারটা, এটা কিন্তু ব্যাপারে কোনো সন্দেহের বা দ্বিধার অবকাশ নেই যে এই কাজগুলো এরা কেন করে, কখন করে, কি কারণে করে। এই কাজগুলো ইউজুয়ালি করে যখন ধরেন একটা সরকার পট পরিবর্তন হয়, তখন কিছুদিন কাবিলিয়ত দেখাইতে হবে, কাজ দেখাইতে হবে যে আমরা আসছি, এখন দেশের খুলনলচ বদলে দিব বলে এই শুরু করে গরিব মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, নিরীহ মানুষের সাথে ধরপাকড় করা শুরু, দোকানপাট ভেঙে দিচ্ছে, রাস্তাঘাট করে ফেলতেছে, ফুটপাথ থেকে লোকজন তুলে দিচ্ছে। আমি বলতেছি না যেগুলো মানে প্রয়োজনীয় কাজ না, এগুলো প্রয়োজনীয় কাজ, কিন্তু এগুলো করা হয় স্টান্টবাজি করার জন্য, অপটিক্সের জন্য, যেগুলো খালি চোখে আপনি দেখতে পাবেন। পৃথিবীটা তো মব দিয়ে ভর্তি, মবদেরকে প্লিজ করার জন্য আপনি অনলাইনেও মব প্লিজার সবাই, অফলাইনেও সবাই মব কেটার করে বেড়ায়, রাইট? আপনি দেখেন এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ নিয়ে শুরুর দিকে কিন্তু ভারত বলতেছিল যে তারা মিলিটারি ইয়েতে যাবে কি যাবে না, তারা ওই যে পানি, সিন্ধু নদীর পানি হইতেছে দিবে না বলছে। তারপর অর্থনৈতিক চাপ দেওয়া পাকিস্তানের উপর কিছু আলোচনা হচ্ছিল সুশীল পর্যায়ে আর কি, যে সরাসরি যুদ্ধে না জড়ায়, কারণ এই যুদ্ধ করে তো কোনো সমাধান হচ্ছে না। তো এগুলো না করে কীভাবে লং টার্ম চাপ তৈরি করা যায়। তারপর ইন্ডিয়ার ভেতরের যে মব, ইন্ডিয়ার যে সাধারণ মানুষ গরম হয়ে উঠছে, না মিলিটারি অ্যাকশন করতে হবে এবং মানে দেখাইতে হবে দেখনদারি, হ্যাঁ একটা অপটিক্স লাগবে, একটা যে ফাটাই ফেলতেছি আমরা, একটা থিয়েট্রিক্স করতে হবে এখানে। তো পরে এবং বিজেপি রাজনৈতিক দল তাদেরকে একটা থিয়েটার করতে হবে। সুতরাং এরা 2 সপ্তাহ ধরে অন্য যে আলাপ আলোচনা করতেছিল, এরা যে লাভ নাই, আমাদেরকে থিয়েটার করতে হবে। সুতরাং এরা এই প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়া টিডিয়া মিলে এমন একটা অবস্থা ফাটাই ফেলছি, ভেঙে ফেলছি, চুরমার করে ফেলছি। তাদের যে থিয়েটার করা দরকার ছিল সেই থিয়েটার করা হয়ে গেছে। এখানে আসলে কি কাজ হচ্ছে, সঠিক কাজ হইতেছে কিনা, বা যা প্রয়োজন সেই প্রয়োজনীয় কাজ হইতেছে কিনা, হু কেয়ার্স। মবকে হইতেছে কোনো রকমের খুশি করতে হবে, ঠান্ডা করতে হবে, চোখের দেখায় জানি শান্তি লাগে যে অনেক কিছু হইতেছে। সো আপনি রাস্তাঘাটে যখন একটা এরকম রিক্সা ভেঙে ফেলতেছেন, আপনি যখন এই রাস্তাঘাটের মধ্যে বুলডোজার নিয়ে সকল কিছু চুরমার করে দিচ্ছেন, সবাই দেখতে পাচ্ছে প্রচণ্ড কাজ হচ্ছে। কিন্তু আপনি যদি আজকে প্রশাসনের লোকদের পান্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা সেইখানে সংস্কার করা, যেই সংস্কারের কথা সরকার বলতেছে, যেটার কথা আমরা বলতেছি যে সংস্কার হবে, সরকার আসছে সংস্কার করতে দেশে, কিন্তু সেগুলো কিন্তু আবার আপনার না, মানে গ্ল্যামারাস না, ওগুলো অত দেখা যায় না, বোঝা যায় না। এগুলো খুব ভালো দেখা যায়, বোঝা যায়, গরিব মানুষের উপর দিয়ে প্রথমত করা যায় এদের সাথে পান্ডামি, দ্বিতীয়ত করলে দেখা যায়। এই যে ফেসবুকে একটু আগে একটা পোস্ট শেয়ার করে আসছি যে মধ্যরাতে অধ্যাদেশ জারি করে বিলুপ্ত এনবিআর, ক্ষুব্ধ কাস্টমস ও ট্যাক্স কর্মকর্তারা। সো এখানে ডিটেলসটা এখানে যে একদম উনি আলোচনা করছেন যে এনবিআর বিলুপ্ত করার ব্যাপারটা হচ্ছে যে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে এখন 2টা আলাদা বিভাগ হবে, যাতে করে যারা নীতি নির্ধারক তারাই যেন ব্যবস্থাপক না হয়। সেটা হলে কি হইতো, দুর্নীতি হইতো। কীভাবে দুর্নীতি হইতো সেটা উনি এখানে আলোচনা করছেন আর কি। তো এই চোর বাটপাড়া মিলেমিশে দুর্নীতি করতো না, এগুলো হচ্ছে রিয়েল সংস্কার, এগুলো হচ্ছে দেশের রিয়েল অসভ্যতার কারণ। ওই ভদ্রলোক একজন গরিব লোক হইতেছে, ওনার ব্যাটারি চালিত রিক্সা চালাইতেছেন দেখে দেশ রসাতলে যাচ্ছে না, দেশ রসাতলে যাচ্ছে এদের জন্য। কিন্তু এদেরকে প্রথমত ধরা হবে না, কারণ গুন্ডা পান্ডা এগুলো হইতেছে সুশীল গুন্ডা পান্ডা, উচ্চপদস্থ গুন্ডা পান্ডা, আমলা গুন্ডা পান্ডা। দ্বিতীয়ত এগুলো করলে এই খবর কয়জন জানে? আপনার ওই ভিডিওটা যে ফেসবুকে শেয়ার হয়ে গেল, এটা কি ফেসবুকে এরকম ভিডিও আকারে শেয়ার হচ্ছে না। যদি বা হয় কয়জন এটা পড়বে, কয়জন এটা বুঝবে, রাইট? সো এগুলো গ্ল্যামারাস নয়, যে ওই থিয়েটার হইতেছে গ্ল্যামারাস। তো যেটা আমরা আলোচনা করতেছিলাম যে এই ধরনের থিয়েটার
কে করে, কারা করে, কেন করে? এগুলো করে ইউজুয়ালি হইতেছে যখন কেউ নতুন করে ক্ষমতায় আসছে, তখন মানুষকে দেখাইতে হবে, বুঝাইতে হবে অনেক কাজ হচ্ছে তখন। অথবা ধরেন এই পদে যে রাজুকের যে ভদ্রলোক অথবা এটা তো সড়ক বিভাগের কাজ মনে করেন, যিনি হয়তো ওই পদে কোনো রদ বদল আনছে, যিনি আসছেন উনি এখন নতুন এসে প্রথম কাবিলতি দেখাবেন, ফাটাই ফেলতেছি, আমি কিন্তু এই পদে আসছি দেশ বদলে দেওয়ার জন্য, হ্যাঁ সাবধান, আমি ফাটাই ফেলবো, কোনো কম্প্রোমাইজ নাই। এগুলো 2 দিন করবেন, করার পর আবার দেশ যেই সেই। তো দেশ যদি যেই সেই যেখানে ছিল সেখানেই যায়, সেখানেই থাকে, তাইলে এগুলো করার দরকারটা কি, করার লাভটা কি? মাঝখান থেকে কি হলো, একটা ইন্ডিভিজুয়ালের এই ভদ্রলোকের জীবনটা হইতেছে আমরা ধ্বংস করে দিলাম। এগুলো কোনো সাস্টেনেবল সমাধান না, এগুলো কোনো লং টার্ম সমাধান না। যেই কারণে এত গালবন্ধ করে আসতেছি যে শুরু হইতে হবে আইনের শাসন দিয়ে, স্ট্রিক্ট আইনের শাসন। এবং আইনের শাসন এই দেশে প্রতিষ্ঠা হচ্ছে কিনা বা হয়েছে কিনা সেটার টেস্ট হবে, সেটা লিটমাস টেস্ট হবে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ব্যান করার মধ্য দিয়ে, না, কারণ তারা অলরেডি দৌড়ের উপর আছে। এটা লিটমাস টেস্ট হবে সার্জিস আলম আইনের আওতায় আনা যাচ্ছে কিনা, হাসনাত আবদুল্লাহ আইনের আওতায় আনা যাচ্ছে কিনা, তারপর আপনার আসিফ মাহমুদ খাইনের আওতায় আনা যাচ্ছে কিনা। যে আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করে বেড়াচ্ছিলেন, আসিফ মাহমুদের বাবা, সেখানে কি হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে কিনা, ওইগুলো হইতেছে লিটমাস টেস্ট। তো যেই কারণে এই বাস্তবতা, এই প্রেক্ষাপটে, এই ব্যাকড্রপে এবং এই ব্যাকগ্রাউন্ড এবং এই কনটেক্সটে এগুলা দেখে কি জানি আইনের শাসন হচ্ছে, সেগুলো এখানে হচ্ছে না। এখানে হচ্ছে দণ্ডিত পান্ডা, দণ্ডদাতাও পান্ডা, সবাই পান্ডা, আমরা সবাই পান্ডা আমাদের এই পান্ডাদের রাজত্বে।